আজকে আমাদের ক্লাসের বিষয় হচ্ছে গর্ভজনিতকালীন রক্তশূন্যতা। গর্ভবতী মায়েদের যে রক্তশূন্যতা হয়, কি কারণে হয়, কেন হয়, হলে কি কি উপসর্গ হয় এবং তার চিকিৎসা কি, এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো হোক আপনারা সবাই এটা মন দিয়ে শুনবেন এবং স্পেশালি গর্ভবতী মায়েরা এবং আমাদের স্টুডেন্টরা, তোমরা যারা গর্ভবতী মায়ের যত্ন নেবে তারা এটা ভালো করে শুনবে এবং এটা থেকে তোমরা অনেক কিছু শিখতে পাবে। So let's start the video. Students, we shall discuss today anemia in pregnancy. মানে গর্ভকালীন অবস্থায় রক্তশূন্যতা, এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। এইখানে একটা কথা বলে রাখি, এই যে টার্ম অ্যানিমিয়া ইন প্রেগনেন্সি, এইটা দিয়ে তোমার গর্ভকালীন অবস্থায় সব রকম রক্তশূন্যতাকেই বুঝাবে। সেটা গর্ভজনিত কারণে যে রক্তশূন্যতা, গর্ভজনিত ছাড়া অন্যান্য কারণে যে রক্তশূন্যতা, ওইটাও এটার মধ্যে আসবে। এখন আমরা দেখি যে সিভিয়ার যে প্রেগনেন্সির যে কারণগুলা, এগুলা তোমার কি কি হয়, প্রেগনেন্সি জনিত কারণে কি কি প্রবলেমস হয়। জেনারেল প্রবলেম কি হয়? জেনারেল প্রবলেম, রোগী খুব অসুস্থ হয়ে পড়ে এবং তার ভীষণ অলসতা লাগে এবং কিছু কাজেই সে, অল্প কাজ করলেই সে অসুস্থতা বোধ করে এবং কার্ডিওভাস্কুলার সিস্টেমে তোমার ধরফর করতে থাকে, শ্বাসকষ্ট হয়, তার অ্যানজিনাল অ্যাটাক হতে পারে। অ্যানজিনাল অ্যাটাক মানে তার হার্টের যে আর্টারিগুলোতে ব্যথা হতে পারে, হার্ট মাসেলে ব্যথা হতে পারে, তার খাদ্যনালীতে তোমার খাওয়ায় অরুচি হতে পারে, হজম না হতে পারে এবং ঘন ঘন পাতলা পায়খানা হতে পারে। নিউরোলজিক্যাল যে প্রবলেম হয়, সেটা তার মাথা ঘোরাতে পারে, তার ঝিমঝিম ভাব হতে পারে, তার ঘুমের প্রবলেম হতে পারে, তার চোখে দেখতে অসুবিধা হতে পারে, তার পায়ে ঝিনঝিন করতে পারে এবং পা অনেক সময় অসাড় হয়ে যায়। এটা তোমার হয় পার্নিশিয়াস অ্যানিমিয়া যদি থাকে তাইলে, এবং সে কিছুতেই কনসেন্ট্রেশন দিতে পারবে না এবং তার ঘুমের প্রবলেম হবে। এখন আসো আমরা দেখি কজেস অফ অ্যানিমিয়া ইন প্রেগনেন্সি। এই যে গর্ভকালীন অবস্থায় যে রক্তশূন্যতা হয়, এটার কারণ কী কী? এক নম্বর কারণ হচ্ছে তার গর্ভকালীন সময়ে যদি তার দেখভাল ঠিকমতো না হয়, সে যদি ডাক্তারের কাছে না যায়, খাওয়া দাওয়া ঠিকমতো না করে, ওষুধপত্র ঠিকমতো না খায়, তাইলে হতে পারে। সে যদি গরিব হয়, তার ডায়েটারি যদি ডেফিসিয়েন্সি থাকে, সে যে খাবার খাওয়া উচিত সেই খাবার যদি সে খেতে না পারে, তাইলেও হতে পারে। এবং তার ঘন ঘন যদি বাচ্চা হয়, ধরো প্রত্যেক বছর একটা করে বাচ্চা হচ্ছে, অনেক সময় মুসলিম ফ্যামিলিতে হয় একটু বেশি বাচ্চা হয়, হিন্দু ফ্যামিলিতেও হয় যদি বেশি 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 বাচ্চা হয়, এবং তার যদি ব্লিডিং হয়, তার যদি গর্ভকালীন সময়ে তার যদি রক্তপাত হয়, তাইলে হতে পারে। তার যদি দাঁতের মাড়ি দিয়ে রক্ত পড়ে, তার যদি পাইলস থাকে, তাইলেও হতে পারে। অ্যানকাইলোস্টোমিয়াসিস অর হুকওয়ার্ম ইনফেকশন যদি হয়, হুকওয়ার্ম এমন একটা ধরনের ওয়ার্মস যেগুলো পেটের মধ্যে থাকে এবং তার হুক আমাদের স্টমাক এবং ইন্টেস্টাইনের ওয়ালের মধ্যে গেড়ে দেয় এবং তারা রক্ত শুষে খায় এবং অনেক রক্তকে নষ্টও করে। এটার কারণেও অ্যানিমিয়া হতে পারে। যদি গর্ভকালীন সময়ে তার অতিরিক্ত মেন্স হয় বা রক্তপাত হয়, তাইলেও হতে পারে। যদি তার আয়রন যেটা খায়, আমরা জানি যে রক্ত যে তৈরি হয়
এটা আয়রন দিয়ে তৈরি হয়, আয়রন লাগে। সে যে আয়রন খায় তা যদি হজম না হয় তাইলে হতে পারে। এবং আয়রন স্টোর করার যে জায়গা, যেমন লিভার, এতে যদি আয়রন স্টোর ঠিকমতো না হয় তাইলে তোমার অসুবিধা হতে পারে। এবং যদি সে আয়রন ঠিকমতো না খায়, ধরো তার বমি হচ্ছে, বমি বমি ভাব হচ্ছে, এই জন্য সে খাবার ঠিকমতো খেলো না, তাতে আয়রন ডেফিসিয়েন্সি হতে পারে। যেহেতু তার পেটে বাচ্চা আছে, সুতরাং তখন তার আয়রনের রিকোয়ারমেন্ট বেড়ে যাবে, ডাবল হয়ে যাবে। কিন্তু সে যদি আগের মতো করেই তার আয়রন খায় তাইলে তখন চলবে না। সেই কারণেও তোমার আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হতে পারে। এখন এই অবস্থায় যদি একজন রোগী তোমার কাছে আসে, তখন তুমি তার কি কি রক্ত পরীক্ষা করবে? তার এইচবি পার্সেন্টেজ করবে। এইচবি পার্সেন্টেজ মানে হিমোগ্লোবিন পার্সেন্টেজ। এটা দিয়ে আমরা বুঝতে পারবো তার রক্ত শূন্যতা আছে কি আছে না। তার টোটাল কাউন্ট করতে হবে। যদি টোটাল কাউন্ট বেশি হয় তাহলে বুঝতে হবে যে তার ইনফেকশান আছে। তার ডিফারেন্সিয়াল কাউন্ট করতে হবে। ডিফারেন্সিয়াল কাউন্টস হলো তার যে ডব্লিউবিসি আছে, এটার মধ্যে পলিমর্ফস কত আছে, নিউট্রোফিলস কত আছে, এগুলোর পার্সেন্টেজ বাইর করতে হবে। তার আরবিসি কাউন্ট করতে হবে, মানে তার রক্তের মধ্যে রেড ব্লাড কার্পাসকুলস কত আছে দেখতে হবে। ম্যালেরিয়াল প্যারাসাইট আছে কিনা দেখতে হবে রক্তের মধ্যে। প্যাক সেল ভলিউম দেখতে হবে। এমসিবি, এমসিএইচসি এক্সামিনেশন এগুলা করতে হবে। এগুলা তোমার পেরিফেরিয়াল ব্লাড সিমিয়ার, তোমার গ্লোবিউলিন, ওইগুলা দেখতে হবে। রোগীর প্রস্রাব পরীক্ষা করতে হবে। প্রস্রাব পরীক্ষা রুটিন এক্সামিনেশন করতে হবে। রুটিন এক্সামিনেশন করে আমরা কি পাবো? তার রক্তের ইউরিনের মধ্যে অ্যালবুমিন আছে কিনা দেখতে হবে। অ্যালবুমিন যদি বেশি থাকে তার এক্ল্যামশিয়া হতে পারে। যদি পাস সেল থাকে তাইলে তার প্রস্রাবের রাস্তায় ইনফেকশন আছে, সেগুলো বুঝতে হবে। যদি সুগার আছে কিনা দেখতে হবে রক্তের ওই প্রস্রাবের মধ্যে। সুগার থাকলে তার ডায়াবেটিস আছে বুঝতে হবে। এবং গর্ভকালীন সময়ে রোগীর রক্তে একটু সুগার বেশি হওয়ার টেন্ডেন্সি থাকে। তার যে প্রস্রাব, এটার স্পেসিমেনকে কালচার অ্যান্ড সেন্সিটিভিটি এক্সামিনেশন করতে হবে। মানে ইউরিনটাকে কালচার করা হবে এবং এতে যদি কোনো ব্যাকটেরিয়া পাওয়া যায়, সেই ব্যাকটেরিয়া কোন ওষুধে মরবে তা পরীক্ষা করে দেখতে হবে। তার পায়খানা পরীক্ষা করতে হবে। পায়খানা পরীক্ষা করে কি দেখা যাবে? পায়খানা পরীক্ষা করে দেখতে হবে তার কোনো কৃমির ডিম আছে কিনা, এটার মধ্যে প্যারাসাইট আছে কিনা, যেমন অ্যামিবা প্যারাসাইট আছে কিনা, অ্যামিবার সিস্ট আছে কিনা। এবং তার অকাল ব্লাড টেস্ট করতে হবে, মানে রুগীর অজ্ঞাতে দেখা যাচ্ছে না এমন রক্ত পায়খানার মধ্যে আছে কিনা। তার এক্সরে চেস্ট করতে হবে। এক্সরে চেস্ট পিএভিউ করা যেতে পারে টিউবারকুলোসিস আছে কিনা দেখার জন্য। তবে গর্ভবতী মহিলাকে এক্সরে না করাই ভালো, কারণ গর্ভবতী মহিলাকে এক্সরে করলে তার বাচ্চার অঙ্গহানি হতে পারে আফটার ডেলিভারি। এখন গর্ভকালীন সময়ে তোমার কি কি অসুবিধা হতে পারে? গর্ভকালীন সময়ে রক্তশূন্যতার জন্য তার ইনফেকশন হতে পারে, তার সংক্রমণ হতে পারে, তার টক্সিমিয়া হতে পারে। এই টক্সিমিয়াটা যদি রক্ত শূন্যতা থাকে তাইলে জেনারেলি প্রিসিপিটেড হয়, মানে যার না হওয়া ছিল বা হওয়ার ছিল সেটা আরও তাড়াতাড়ি হয়ে যাবে, যার না হওয়ার ছিল তারও হয়ে যেতে পারে। তার অ্যাবর্শন হয়ে যেতে পারে। অ্যাবর্শনটা হয় ডিউ টু ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি। ফলিক অ্যাসিড যদি তার রক্তে কমে যায় তাহলে তার অ্যাবর্শন হয়ে যেতে পারে। এবং তার কার্ডিয়াক ফেলিওর হতে পারে। রক্ত তোমার কম থাকলে হার্টের উপরে প্রেশার পড়ে, হার্ট বেশি বেশি পাম্প করতে হবে, করে রক্তের যে শূন্যতাটা আছে সেটা ফিল আপ করতে চেষ্টা করবে, তাতে করে হার্ট ফেলিওর হতে পারে।
তার প্রিমেচিওর লেবার হয়ে যেতে পারে, তার যখন বাচ্চাটা হওয়ার কথা ছিল তার আগেই তোমার ডেলিভারি হয়ে যেতে পারে। অ্যাক্সিডেন্টাল হিমোরেজ হতে পারে ডিউ টু ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি। এই সময় রুগীকে তুমি কি উপদেশ দেবে? এই সময় রুগীকে বলতে হবে তুমি বিছানায় শুয়ে থাকো এবং নড়াচড়া বেশি না করলেই ভালো। তাকে নিউট্রিশিয়াস ডায়েট দিতে হবে, যেটার মধ্যে হাই প্রোটিন আছে এবং ভিটামিন আছে এবং মিনারেলস আছে, এবং তাকে যা ওষুধ দেওয়া দরকার সেই ওষুধ দিতে হবে। তার ইনভেস্টিগেশন করে দেখতে হবে তার কি কারণে অ্যানিমিয়া হচ্ছে এবং সেই কারণ ডিটেক্ট করে তার চিকিৎসা দিতে হবে। এবং তাকে যখন ওষুধ দেওয়া হবে সেই ওষুধ দেওয়ার পর রোগীর রক্তের পরিমাণ বাড়ছে কিনা 2 সপ্তাহে একবার করে হিমোগ্লোবিন টেস্ট করে তার দেখতে হবে। এবং যদি এই কারণে কোনো কমপ্লিকেশন বা জটিলতা হয় তাও দেখে তার সুচিকিৎসা করতে হবে। তো রক্ত শূন্যতার জন্য আমরা কি চিকিৎসা দেব? রক্তের শূন্যতার জন্য আমরা আয়রন দেব। বাজারে বিভিন্ন রকম আয়রন ক্যাপসুল ট্যাবলেট কিনতে পাওয়া যায় বা সিরাপ কিনতে পাওয়া যায়, এটা মুখ দিয়ে আমরা রোগীকে খেতে দিতে পারি। ইন্ট্রামাস্কুলার ইঞ্জেকশন দেওয়া যেতে পারে, ইন্ট্রাভেনাস ইঞ্জেকশন দেওয়া যেতে পারে। রোগীকে ভিটামিন B12 দিতে হবে এবং ফলিক অ্যাসিড দিতে হবে, কারণ এই দুইটাও রক্ত তৈরির কাজে সাহায্য করে। যদি রোগীর সিরিয়াস রক্তশূন্যতা থাকে তখন তাকে রক্ত দিতে হবে, ব্লাড ট্রান্সফিউশন করতে হবে। যদি দেখা যায় তার তার অ্যানিমিয়া, আমরা যে হিমাটিনিক্স দিচ্ছি, যে আয়রন দিচ্ছি, তাতে কাজ হচ্ছে না, আয়রনের পরিমাণ হিমোগ্লোবিনের পরিমাণ বাড়ছে না, তাইলে ওইটা ব্লাড ট্রান্সফিউশন দেওয়ার দরকার হতে পারে। তার যদি সিভিয়ার ইনফেকশান থাকে, যদি কোনো ইনফেকশন থাকে তখনও দেওয়ার দরকার হতে পারে। অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, যেখানে রক্ত তৈরি হয়, সেই রক্ত তৈরির জায়গাটা যদি ঠিকমতো রক্ত তৈরি না হয় তাহলে দিতে হতে পারে। এবং তার ডেলিভারির পরে যদি প্রচুর রক্তপাত হয় তখনও দেওয়া যেতে পারে। এখন রক্তশূন্যতা যাতে না হয় তার জন্য আমরা কি ব্যবস্থা নেব? তাকে আমরা এডিকুয়েট অ্যান্টিনেটাল কেয়ার নেব। রোগীর গর্ভকালীন সময়ে তাকে আমরা ঠিক করে যত্ন নেব। তাকে রুটিন করে তাকে আয়রন দিতে হবে, ফলিক অ্যাসিড দিতে হবে, এবং রোগীকে এডিকুয়েট ডায়েট দিতে হবে, ব্যালেন্স ডায়েট, সাফিসিয়েন্ট প্রোটিন, ভিটামিন, মাছ, মাংস, ডিম, দুধ, ফলমূল, শাক সবজি এসব খেতে দিতে হবে। রোগীকে ফ্যামিলি প্ল্যানিং করতে হবে। বাচ্চা হবে 3 বছর অন্তর অন্তর, প্রত্যেক বছরই যদি বাচ্চা হয় তাহলে রোগীর স্বাস্থ্য খারাপ হয়ে যাবে। তার যে স্ট্যান্ডার্ড অফ লিভিং সেটাকে ইমপ্রুভ করতে হবে। তাকে পরিচ্ছন্ন কাপড় চোপড় পরতে হবে এবং তার যাতে সে একটু আরামপ্রদভাবে থাকতে পারে সেটার জন্য চেষ্টা করতে হবে। মাস এডুকেশন দিতে হবে। এটা পাবলিসিটি করে, টিভির মাধ্যমে, পেপারের মাধ্যমে, জনসভা করে আমরা করতে পারি, লিফলেট বিক্রি করে, পোস্টার লাগিয়ে সব করতে পারি। এবং মাইল্ড কেস যদি হয়, সামান্য রক্তশূন্যতা আছে, তাকে তাড়াতাড়ি ডিটেক্ট করে প্রপার ট্রিটমেন্ট করতে হবে যাতে পরে এটা সিভিয়ার না হয়ে যায়। এবং রক্তশূন্যতার যে কারণ সেটাকে ডিটেক্ট করতে হবে, সেটাকে ডিটেক্ট করে সেই কারণে চিকিৎসা করতে হবে। তো ফ্রেন্ডস, উই হ্যাভ কাম এট দ্য এন্ড অফ দিস ভিডিও। এটা শেষের দিকে আমরা চলে এসেছি। আই হোপ ইউ হ্যাভ লাইক দ্য ক্লাস। ইফ ইউ হ্যাভ লাইক দ্য ক্লাস, এটা একটা লাইক দিয়ে দিবে, আর যারা নতুন তারা একটা সাবস্ক্রাইব করে দিবে এবং ঘন্টা বাজিয়ে দিবে। আশা করি নেক্সট সানডেতে আবার নতুন ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থেকো, পড়াশোনা করো এবং গর্ভবতী মায়েরা নিজেদের যত্ন ঠিক করে নেবেন, ভালো থাকবেন এই আশা করে আজকের ভিডিও আমরা শেষ করছি।